নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে যারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফার খানের কথা আমরা সবাই জানি। তিনি কিন্তু পাস্তুন ছিলেন। অনেক বালুচ যোদ্ধার কথা জানি। তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। সীমান্ত গান্ধীর অনেক সহযোগী ছিলেন, তারাও লড়াই করেছিলেন। তাই সীমান্ত গান্ধী ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। কিন্তু এখন যেটা ইসলামাবাদ, এখন যেটা লাহোর, ধরুন করাচি, সেখানকার কোনো স্বাধীনতা যোদ্ধার কথা আপনাদের মনে আছে যারা ব্রিটিশদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন? না, আমি তো অন্তত মনে করতে পারবো না। অনেকে ব্রিটিশদের পদলেহন করেছিলেন, কিন্তু ওই আফগানরা, পাস্তুনরা, বালুচরা ওরা রেবেল। আফগানিস্তানে সুপার পাওয়ারের গ্রেভিয়ার্ড রচনা হয়েছে। আফগানিস্তানকে ঘিরে একসময় গ্রেট গেম হয়েছে। তাই বিদ্রোহী আফগানরা আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন মানুষ, তারা দাসত্ব স্বীকার করে না। 21 সালে তালিবানরা যখন আফগানিস্তান দখল করলো তখন পাকিস্তান উচ্ছ্বসিত হয়েছিল, মনে করেছিল যে আফগানিস্তান তাদের ক্লায়েন্ট স্টেট হবে, করদ রাজ্য হবে, পঞ্চম প্রভিন্স হিসাবে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে মিশে যাবে। আজ না হয় কাল পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনের স্টুডিওতে সে কি উৎসাহ, সে কি উদ্দীপনা, পটকা ফাটছে, বাজি ফাটছে। পাকিস্তানের নেতৃবৃন্দ কাবুলে চলে গেলেন, কূটনৈতিক স্বীকৃতি দেওয়া হলো। এখন আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষিতেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি দুবাই গিয়ে তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকে মিস্ত্রি তালিবান সরকারকে কার্যত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন। হিউম্যানিটেরিয়ান এইড, ইনফ্রাস্ট্রাকচার, যেখানে যা প্রয়োজন ভারত সহায়তা করবে, এবং আফগান ক্রিকেটারদের প্রশিক্ষণ থেকে শুরু করে আরো অনেক কিছু বিষয়ে ভারত সহায়তা করবে। এখন তালিবানের সঙ্গে পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক নেই ভারতে, কিন্তু আদান প্রদান চলছে। আগে মিস্টার সিং, ওনার নামটা ভুলে গেছি পুরো নামটা, তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন আফগানিস্তান পাকিস্তানে। তিনি কাবুলের ডিসপেন্সেশনের সঙ্গে যোগাযোগ রাখতেন, এখন বিদেশ সচিব নিজে রাখেন। আর ইরানের যে চাবাহার বন্দর ভারত পরিচালনা করে, তালিবান মনে করলে সেই চাবাহার বন্দরকে কাজে লাগাতে পারবে। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে গেল তখন সেখানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রেখেছিল। বিভিন্ন রকম ফিগার আসছে, কেউ বলছেন $7 বিলিয়ন, আবার ট্রাম্প প্রশাসনের অনেকে বলছেন নানা $50-60 বিলিয়ন সম্পত্তি আফগানিস্তানের মাটিতে আছে। সেই অস্ত্র তালিবানরা ব্যবহার করছে, তেহরিকে তালিবান পাকিস্তানও সেই অস্ত্র ব্যবহার করছে। আর পাকিস্তান আফগানিস্তানের সীমানা নির্ধারণকারী ডুরান্ড লাইনের অস্তিত্ব আফগানিস্তান মানে না। অর্থাৎ ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমানা আছে। আপনাদের মনে আছে 2019 সালে যখন সিএএ নিয়ে সংসদে আলোচনা হচ্ছেন তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে আফগানিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হলে তারা ভারতে আশ্রয় পাবেন, ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হলে। তখন অনেকে বলেছিলেন আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা কোথায়? অমিত শাহ বলেছিলেন যে ভারতের ম্যাপটা দেখুন, ওয়াখান করিডোর, ওটা হচ্ছে আফগানিস্তান ভারতের সীমানা, বাদাখশান প্রভিন্সের একটু উপরে। এমন গুরুত্বপূর্ণ এই জায়গাটা, সেখান দিয়ে তাজিকিস্তান যাওয়া যায়, সেখান দিয়ে চীনে যাওয়া যায়, পাকিস্তান, অর্থাৎ গিলগিট বাল্টিস্তানের কন্টিগুয়াস হচ্ছে ওয়াখান করিডোর, অনেকটা প্যান হ্যান্ডেলের মতো। প্যান হ্যান্ডেল মানে আমরা এগ বুজিয়া যখন রান্না করি তখন এই প্যান হ্যান্ডেলকে আমরা ইউজ করি। তো ওটা গিলগিট বাল্টিস্তানের লাগোয়া। গিলগিট বাল্টিস্তান ভারতের অংশ, পাকিস্তান জোর করে দখল করে রেখেছে। ওটা ভারতের অংশ এবং তার সঙ্গেই
আফগানিস্তানের বর্ডার আছে ওয়াখান করিডোর। তাহলে ভারত আফগানিস্তানের সম্পর্ক তো অনেক দিনের পুরনো, অনেক দিনের পুরনো। এখনো তো আমরা শহরে বিভিন্ন আফগানকে দেখতে পাই, বহু আফগান ছেলে এখানে স্কলারশিপ নিয়ে পড়ে। মুম্বাইতে একজনকে, যার সঙ্গে ইনফরমালি তালিবান রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে, সে ভারতবর্ষে 7 বছর ধরে পড়াশোনা করেছে ভারত সরকারের স্কলারশিপ নিয়ে। তালিবান বলছে দেখো ভারত আমাদের তো অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না পাকিস্তানের মতো। পাকিস্তান আফগানিস্তানকে তাদের পঞ্চম প্রদেশ হিসাবে ট্রিট করে। ভারত বলছে আমাদের একটাই লক্ষ্য, ভাই আফগানিস্তানের মাটি থেকে যেন ভারত বিরোধী কোনো কার্যকলাপ না হয় সেটা আপনারা দেখুন। বিনিময়ে কি চাই আপনাদের, আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম। এবং পাকিস্তানের শিরোপীড়ার কারণ, কাবুল যদি এখন ভারতের কথা শোনে তাহলে পাকিস্তানের আর লজ্জার কি বাকি থাকতে পারে? যাকে উচ্ছ্বসিত হয়েছিল তালিবানদের দখলে আফগানিস্তান যাওয়ায়, সেই পাকিস্তান এখন লড়াই করছে আফগানিস্তানের সঙ্গে। সেই জন্য আইএসআই ডিজি চলে গেছে তাজাকস্তানে দুশানবেতে, সেখানে নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আমরুল্লাহ সালে তাদের সঙ্গে কথা বলেছেন। যে আমরুল্লাহ সালে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং আফগানিস্তানে ওই যেমন আইএসআই আমাদের যেমন তেমনি আফগানিস্তানের সংস্থা, তার প্রতিষ্ঠাতা। আইএসআই তাকে খতম করার কম চেষ্টা তো করেনি, তার অফিসে হানা হয়েছে, তার কনভয়ে হামলা হয়েছে, তিনি বেঁচে গেছেন। তিনি পাকিস্তানকে দুচক্ষে দেখতে পারেন না, তিনি ভারত বন্ধু এবং তালিবান বিরোধী। দেখুন নর্দার্ন অ্যালায়েন্সের আমরুল্লাহ সালে, আহমেদ মাসুদ, তার সঙ্গে ওরা কথা বলছে। লায়ন অফ পঞ্জশিরের ছেলে আহমেদ মাসুদ সাইন্ডাস থেকে মিলিটারি কোর্স করেছেন, কিংস কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করেছেন, ইরানের স্কুলে পড়াশোনা করেছেন। এরা ভারতের বন্ধু, আইএসআই এর শত্রু ছিল, পাকিস্তানের শত্রু ছিল। এখন তালিবানের বিরুদ্ধে লড়াই করার জন্য নর্দার্ন অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে সমঝোতা করতে চাইছে পাকিস্তান, আইএসআই। আর ভারত বলেছে কি, যে নর্দার্ন অ্যালায়েন্স আমাদের পুরনো বন্ধু, আমরা নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে কথা বলে নেব। কিন্তু তালিবান, তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক থাকবে। হতে পারে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে তৈরি হলো না, কিন্তু একটা ঘনিষ্ঠ কথাবার্তার সম্পর্ক থাকবে, যাতে আফগানিস্তানের মাটি থেকে ভারত বিরোধী কোনো কাজ না হয়। সেটা তালিবান সরকার নিশ্চিত করলে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছি, যত টাকা লাগে আমরা দেব আফগানিস্তানের উন্নতিতে। সেটা হিউম্যানিটেরিয়ানের হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সহায়তা হতে পারে, আফগান ক্রিকেট দলকে ট্রেনিং দেওয়া হতে পারে, চাবাহার বন্দরকে আফগানিস্তান যদি ব্যবহার করতে চায় রপ্তানি করার জন্য, সেটাও তারা করতে পারে। ব্ল্যাঙ্ক চেক। ভারত যারা সফট পাওয়ার, সবকিছু মিলিটারি দিয়ে হয় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সাদে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেছেন যে $3 বিলিয়ন তারা ক্লাউড কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন ভারতে। 1 কোটি ছেলে মেয়েকে এন্টারপ্রেনার বানাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রশিক্ষণ দেবেন। কারণ ভারত এআই এর হাব হচ্ছে, তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার মেধা সম্পদ, তার মিলিটারি পাওয়ার, চতুর্থ বৃহত্তম অর্থনীতি 2047 সালের মধ্যে ডেভেলপ নেশনে পরিণত হবে। ভারতকে এড়িয়ে কারুর পক্ষে চলা সম্ভব নয়। তাই তালিবানও বুঝেছে যে পাকিস্তান তো তাদের কিছুই দিতে পারবে না। ইতিমধ্যে আফগানিস্তানে ভারতের ইনভেস্টমেন্ট আছে, একটা টেকনিক্যাল টিম আছে কাবুল এম্বাসিতে। পাকিস্তান ঝগড়া করবে, তেহরিকে তালিবান পাকিস্তানের উপর হামলা চালাবে, আফগানিস্তানের নিরীহ মানুষকে বোমারু বিমানের থেকে বোমা ফেলে হত্যা করবে। রণদীপ জয়সওয়াল যেভাবে পাকিস্তানের বিমান হানা আফগানিস্তানের মাটিতে নিন্দা করেছিলেন, তারপরেই দেখুন বিক্রম মিশ্রি বৈঠক করলেন দুবাইতে।
আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে। তাহলে ক্রোনোলজিটা আমাদের বুঝতে হবে, অর্থাৎ তালিবান রেজিমের সঙ্গে ভারত একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে, তাহলে পাকিস্তানের প্রভাব নষ্ট হবে। পাকিস্তান বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করতে চাইছে, অনেকদিন পর হারিয়ে যাওয়া ভাইকে তো তারা পেয়েছে, কিন্তু তাদের সেই ডিজাইন শেষ পর্যন্ত সফল হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের বহু মানুষ এখনো 71 সালে খান সেনার অত্যাচারকে ভোলেনি। কত মানুষ যে নিহত হয়েছিলেন, কত মাতৃশক্তি যে ধর্ষিতা হয়েছিলেন, তার কিন্তু ইয়ত্তা নেই। এবং সেই গণহত্যা, সেই অত্যাচারের জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি। ইউনুস, তার জঙ্গি সহযোগীরা, জামাত, হেফাজত, হিজবুত তাহরির যতই পাকিস্তানের সঙ্গে মাখামাখির সম্পর্ক চান না কেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ পাকিস্তানকে ঘৃণা করেন। তারা জানেন যে পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে। পাকিস্তান হচ্ছে সেফ হেভেন অফ এক্সট্রিমিজম, টেরোরিজম অ্যান্ড অর্গানাইজ ক্রাইম। তাই বাংলাদেশেও খেলা হবে। নারায়ণগঞ্জের সাংসদ ওরা তখন বলেছিলেন খেলা হবে স্লোগান, ওর নামটা ভুলে গেলাম, আওয়ামী লীগ করতেন। তো বাংলাদেশেও কিন্তু খেলা হবে। ইউনুস আর তার জঙ্গি সাথীরা যতই ভাবুন না কেন যে পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে রাজকীয় সম্বর্ধনা দিয়ে বরণ করে নেবেন, ইউনুস নিজে ইসলামাবাদে দৌড়ে যাবেন, পাকিস্তানের পণ্যকে কোনো ছাঁকনি দিয়ে দেখে নেওয়া হবে না তাতে কন্ট্রাব্যান্ড আছে না অস্ত্র আছে, সরাসরি বিমান চলাচল হবে, স্কলারশিপ নিয়ে দুদেশের ছাত্ররা যাবেন। পাকিস্তান যতই স্কলারশিপ দিক, বাংলাদেশের ছেলেমেয়েরা পাকিস্তানে পড়তে যাবে না। ভারত কেন ভিসা দিচ্ছে না সেই নিয়ে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিদিন ভিড় বিক্ষোভ, আর পাকিস্তান সাচ্ছে এসো আমার ঘরে এসো, কেউ যাচ্ছে না। তাই ইউনুসও বুঝতে পারবেন খেলা হবে বাংলাদেশে 20শে জানুয়ারির পর। ওকে প্যারিসের বিমান তুলে দেবে বাংলাদেশের মানুষ, আর জঙ্গি সহযোগীদেরও বিচার হবে বাংলাদেশের আইন অনুযায়ী। তারা সবাইকে বিচার করবেন, হুমকি দিচ্ছেন, বিনা বিচারে আটকে রেখেছেন, মব জাস্টিস করছেন, লোককে খুন করছেন, তোলাবাজি করছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, জঙ্গি জিহাদিদের আশকারা দিচ্ছেন, এমনি এমনি আপনাদের ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশের মানুষই ছাড়বে না। বাংলাদেশের 30% কাছাকাছি মানুষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু বাকি যারা রয়েছেন তারা বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযোদ্ধার চেতনাকে এখনো লালন পালন করেন। ভারতের সম্পর্কে তাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু তারা এটাও বোঝেন যে ভারতের বিকল্প কখনো পাকিস্তান নয়। ক্ষোভ থাকলে ক্ষোভ প্রশমন হবে, কিন্তু একটা ফেল স্টেট, একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রের সঙ্গে নতুন করে বন্ধুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তালিবানও বুঝতে পারছে যে পাকিস্তান কি চিজ। দুটোই ইসলামিক রাষ্ট্র। তালিবানের মতপথের সঙ্গে আমাদের কোনো মিল নেই, আমরা সমর্থনও করি না। আফগানিস্তানে তালিবান রাজ চলছে, আমাদের কিছু করার নেই। দেখুন, হেনরি কিসিঙ্গার একটা কথা বলতেন না, প্রত্যেকটা দেশের বিদেশ নীতি স্থির হওয়া উচিত তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতাকে মাথায় রেখে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে পছন্দ করি, তার জন্য সওয়াল করি আমরা সবথেকে বড় গণতন্ত্র, কিন্তু বিশ্বের অন্য দেশে গণতন্ত্র পত্তন করতে হবে বলে আমেরিকা যেসব কাজ করে ভারতবর্ষ কোনোদিন করে না। সেখানকার মানুষ ঠিক করে নেবেন তারা কিভাবে থাকবেন, সেখানে গণতন্ত্র থাকবে না স্বৈরাচার থাকবে না তালিবান থাকবে। আমরা আমাদের স্বার্থ দেখবো, 140 কোটি ভারতের স্বার্থ, সেই স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়। তাই প্রয়োজনে তালিবানের সাথে কথা বলবো, বলছিও। আমাদের কি, আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠার ঠেকা নিয়ে নিই।
সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশে গণতন্ত্রের ভিত্তি আরো সুদৃঢ় হোক, এটা আমরা চাই, এবং যারা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন তাদেরকে আমরা সমর্থন করি। কিন্তু তার মানে এই নয় বিশ্ব জুড়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার ঠিকা নিয়ে বেরিয়েছি। না, যে দেশে যারাই শাসন করুন না কেন, ভারতের স্বার্থ সেখানে যদি যুক্ত থাকে, ভারত তাদের সঙ্গে কথা বলবে, সাহায্য করবে, যাতে বাণিজ্য চলে, কিছুটা আদান প্রদান হয়, এবং তাদের মাটি থেকে ভারত বিরোধী কোনো কাজ যাতে না হয় সেটা এনশিওর করবে। দেখুন, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছেন, আমরা বিপদে পড়লে ভারত সবার আগে আসে। প্রথমে বিদেশ মন্ত্রী, তারপর প্রতিরক্ষা মন্ত্রী এলেন, মুইজ্জু এলেন। চীন তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে প্রচুর টাকা ঋণ দিয়েছে, তো ঋণের ফাঁদে মালদ্বীপ ফেলে যায়। ভারত বলেছে না, ঋণ নয়, আমরা গ্র্যান্ট ইন দেবো, ইনভেস্টমেন্ট করব। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশারা নায়েক, তার প্রথম ডেস্টিনেশন দিল্লি, তারপরে তিনি চীনে যাচ্ছেন। দিশারা নায়েক বলেছেন যে শ্রীলঙ্কার মাটি থেকে ভারত বিরোধী কাজ হবে না। ঠিক একই কথা বলছে তালিবান। এটাই হচ্ছে আমাদের বিদেশ নীতির সাফল্য, সফট পাওয়ার হিসাবে আমাদের উঠে আসা। ইউনূসের জঙ্গি সাথীরা ভূ রাজনৈতিক বাস্তবতা বোঝেন না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হতেই পারেন, লাভ কিছু হবে না। কয়েকদিন পরেই দেখবেন কি খেলা হচ্ছে বাংলাদেশে, সে খেলা ভয়ঙ্কর খেলা। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, খুব বেশি দেরি নেই।